লুটপাট দুর্নীতি করে 250 বিলিয়ন কিংবা 35 বিলিয়ন ডলার এই দেশ থেকে লুট হয়েছে গত 15 বছর। ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ ঢুকে যায়, তখন কিন্তু আর কোনো জবাব পাওয়া যায় না। যারা দিনরাত পরিশ্রম করেন, সম্পদ তৈরি করেন, তাদের ন্যায্য হিস্যার প্রশ্ন আসে, একেবারেই ন্যায্য ন্যূনতম ন্যায্য পাওনাটার হিসাবে আসে, বেঁচে থাকার মতো প্রশ্নটা আসে, তখন তাদের সরকারের আর টাকা নাই। শ্রমিক কিংবা যে কোনো কাজে কাউকে যদি নিয়োজিত করতে হয়, তাহলে তার যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন, সেটাকে স্বীকার করে নিয়ে করতে হবে। তার অধিকার এবং মর্যাদাকে পায়ে দোলে কেউ কিছু করতে পারবে না। এটা সরকারেরও করার ক্ষমতা নাই, সরকারকে এর জবাবদিহি করতে হবে। দুর্ভাগ্যবশত এর আগেও সরকাররা জবাবদিহি করছে না, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও এই ধরনের জবাবদিহি করার জায়গায় আমরা এখনও পুরোপুরি আনতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি বলেই আউটসোর্সিং কর্মচারীদের জন্য একটা নীতিমালার কিছু পরিবর্তন করা হয়েছে। সব দাবি আদায় করা যায়নি। আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা করার সময় আমরা দেখলাম যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা স্বতঃপ্রণোদিত হয়ে দৈনিক মজুরির ভিত্তিক শ্রমিকদের জন্য একটি নীতিমালা তারা করেছেন। এদের জন্য কোনো নীতিমালা ছিল না, এই রকম কথা বলে তারা সেই নীতিমালা করলেন। অথচ নীতিমালা একেবারে ছিল না কথাটা পুরোপুরি ঠিক না, কারণ এর আগেও একটা নীতিমালা ছিল এবং সেই নীতিমালায় যা যা অধিকার ছিল, সুবিধা ছিল, এই নতুন নীতিমালায় সেগুলোও কর্তন করে দেওয়া হবে। এবার সেগুলোকে আরও কমিয়ে আনা হয়েছে। তার মধ্যে একটা তো আছে আপনাদের মজুরির প্রশ্ন। এই মজুরির প্রশ্নে আপনার 30 দিন কাজ করে 22 দিনের বেতন নেবে। এখন আমরা বুঝলাম যে যারা নীতি নির্ধারণ করেছেন তারা হয়তো ভেবেছেন যে মাসে তো 8 দিন ছুটি, শুক্র শনি ছুটি, সেই হিসাবে সপ্তাহ 4টা, 4 দুগুণে 8 বাদ দিয়ে তারা 22 দিন হিসাব করে। কিন্তু তারা জানেনই না যে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা কোথায় কোথায় কিভাবে কাজ করে। যারা হাসপাতালে কাজ করে, যারা বিদ্যুতে কাজ করে, যারা এরকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে কাজ করে, জনগণকে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেবা দেয়, সেখানে তো কোনো ছুটি নাই। 30 দিনই তাদের কাজ করতে হয়, রাত বিরাতে কাজ করতে হয়, রাত 3টার সময় উঠে তাকে যেতে হয়। এই যে তাদের কোনো কর্মঘণ্টা নাই, তারা 30 দিন কাজ করেন, আপনি সেখানে 22 দিনের মজুরি দেন কিভাবে? কি আইন সিদ্ধ করালেন? তো 22 দিনের মজুরি যদি দেন, তাহলে 22 দিনের তো আপনাকে কি বলে যে কাজ নির্দিষ্ট করতে হবে, 8 দিন তাদের ছুটি নিশ্চিত করতে হবে। পেয়েছেন কেউ ছুটি? তাহলে ছুটি পান না, অথচ আবার আপনার বেতনটা কেটে দেওয়া হলো। এইটা তো আপনাদের বুঝতে হবে। তার মানে বাস্তবতা সম্পর্কেও মানে যথেষ্ট তথ্য ওনাদের কাছে আছে কিনা, এটাও একটা প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আর বিষয় হচ্ছে যে সরকারের শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক তার নিয়োগপত্র, কর্মঘণ্টা, যদি নির্দিষ্ট কর্মঘণ্টার বেশি তিনি কাজ করেন, তার জন্য ওভারটাইম, তার যে সমস্ত ছুটি, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক যে সমস্ত ছুটিগুলো প্রাপ্য, এবং নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি। আমাদের এখানে তো পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাই কোনো নাই, হয়তো সেটাও বহু দেশে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ বাচ্চা লালন পালন, জন্ম দেওয়া তো নারীর কাজ, কিন্তু লালন পালনটাও যেন নারীরই একমাত্র কাজ। এই যে সমাজের যে ভয়ঙ্কর একটা মানে শ্রম বিভাজন করা হয়েছে, সেই শ্রম বিভাজন তো খুবই বৈষম্যমূলক, খুবই শোষণমূলক। নারী ঘরেও কাজ করবে, বাইরেও কাজ করবে, সব তার উপরে চাপাও। তো এইরকম অবস্থার মধ্যে আমরা তো আছি। সরকারই তো এই সমস্ত বৈষম্যগুলোর প্রতিকার করার কথা। সেই বৈষম্য প্রতিকার করার জন্য তারা কোনো উদ্যোগ নেয় না। পিতৃত্বকালীন ছুটি পিতার জন্য খালি ছুটি আর কিংবা আরামের ব্যাপার না, তার ওই যে সন্তান লালন পালনে তার অংশ নেওয়ার জন্য দরকার। তো এখন এই সব বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠা করার প্রশ্ন আসলে তখন আমরা গরিব হয়ে যাই, তখন আমাদের টাকা নাই, তখন এখনই আমাদের সব কিছু হবে না, আমরা তো সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কি বলে ইউরোপ হয়ে যায়নি, আমাদের সময় দরকার। কিন্তু আমরা যখন দেখি যে 1 টাকার জিনিস 500 টাকায় হয়, ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ ঢুকে যায়, তখন কিন্তু আর কোনো জবাব পাওয়া যায় না। যত সমস্যা, যখন আমাদের মেহনতি খেটে খাওয়া মানুষ যারা দিনরাত পরিশ্রম করেন, সম্পদ তৈরি করেন, তাদের ন্যায্য হিস্যার প্রশ্ন আসে, একেবারেই ন্যায্য ন্যূনতম ন্যায্য পাওনাটার হিসাবে আসে, বেঁচে থাকার মতো প্রশ্নটা আসে, তখন তাদের সরকারের আর টাকা নাই। লুটপাট দুর্নীতি করে
লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। 250 বিলিয়ন কিংবা 35 বিলিয়ন ডলার এই দেশ থেকে লুট হয়েছে গত 15 বছরে, পাচার হয়েছে প্রায় 28 থেকে 30 লক্ষ কোটি টাকা।